উত্তরপ্রদেশের হরদুই জেলার ভৈরবপুর গ্রামে জীবন সবসময় পরিশ্রমের হিসেবে চলত। এখানে সকালে খেতে কুয়াশা পড়ত আর সন্ধে হতে হতে মানুষের কোমর নুয়ে যেত। এই গ্রামেই কৃষক হরপ্রসাদ মিশ্র থাকতেন, যার ভালো পরিমাণ চাষ জমি ছিল এবং গ্রামে তার যথেষ্ট সম্মান ছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল তার মেয়ে রাধিকা। রাধিকা ছোটবেলা থেকেই ক্ষেত খামার আর বইপত্রের মাঝে বড় হয়েছিল। সে বাবার সাথে খেতে যেত, বীজ বোনার সময় নানা প্রশ্ন করত, ফসল কাটার সময় হিসেব বুঝত, আর বাড়ি ফিরে মাকে সাহায্য করত। সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং আরও পড়তে চাইত। কিন্তু গ্রামে ধীরে ধীরে কথা উঠতে শুরু করল যে মেয়ে বড় হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত। হরপ্রসাদ শুরুতে এই কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সমাজের চাপ বাড়তে থাকল। শেষে তিনি রাধিকার সাথে কথা বললেন এবং তার বিয়ের সিদ্ধান্ত নিলেন। পাশের গ্রাম মধুপুরে মনজিৎ সিংহের পরিবার থাকত, যারা চাষবাসের জন্য পরিচিত ছিল। মনজিৎ শিক্ষিত ছিল এবং নিজে খেতে কাজ করত। সম্বন্ধ ঠিক হলো এবং বিয়েটা সাদামাটা অথচ ধুমধাম করে হলো। রাধিকা শ্বশুরবাড়িতে এলো এবং শুরুর কয়েক মাস ভালোই কাটল। মনজিৎ তার খেয়াল রাখত। শ্বশুর শিবনারায়ণ সিংহ তাকে মেয়ের মতো মানতেন, কিন্তু বাড়িতে কাকা দেবেন্দ্র সিংহ এবং তার ছেলে রবীন্দ্রও থাকত, যাদের নজর সবসময় জমির উপর থাকত। রাধিকা তাড়াতাড়িই বুঝতে পারল যে মনজিৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পড়ে থাকে, অথচ বাকিরা কাজ এড়িয়ে চলে। সে মনজিৎকে বলতো যে একটু কাজের বোঝা ভাগ করে নিতে, কিন্তু মনজিৎ এই বলে কথা উড়িয়ে দিত যে পরিবারে এমনই হয়। রাধিকার এই ব্যাপারটা ঠিক মনে হতো না, কিন্তু সে বেশি তর্ক করত না। সময়ের সাথে সাথে দেবেন্দ্র সিং মনোজিতের কানে বিষ ঢালতে শুরু করলেন যে রাধিকা বাড়ির বিষয়ে বেশি হস্তক্ষেপ করে। মনোজিৎ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কথায় কথায় সে খোঁটা দিতে লাগল এবং বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। একদিন কথা কাটাকাটি বেড়ে গেল এবং রাগে মনোজিৎ রাধিকার গায়ে হাত তুলল। রাধিকা সেই রাতে কিছু না বলে নিজের বাপের বাড়ি চলে এলো। হরপ্রসাদ নিজের মেয়ের এই অবস্থা দেখে খুব দুঃখ পেলেন এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হল। নাবার চলে যাওয়ার পর রাধিকা ঘরের দায়িত্ব কাঁধে তুলে নিল। সে চাষের কাজ নিজে দেখাশোনা করতে লাগল, মজুরদের সাথে খেতে নামল এবং দরকার পড়লে মাথায় খড় ও ভুসির বোঝা নিয়ে মজুরিও করল। ওদিকে মনোজিৎ নিজের বাড়িতে নানা ঝামেলায় জড়িয়ে পড়ল। বাবার অসুস্থতা আর কাকার চক্রান্তের মাঝে সে কিছুই বুঝতে পারল না এবং জমির কাগজে না পড়েই সই করে দিল, যার ফলে তার জমি দেবেন্দ্রের নামে হয়ে গেল। মনোজিতের বাড়িতে জমির কাগজে সেই একটা সইয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে লাগল। কিন্তু এই বদলটা এতই নিঃশব্দে হয়েছিল যে মনোজিৎ সময় থাকতে তার টেরটুকু পায়নি। সে আগের মতোই রোজ খেতে যেত, হাল চালাত, মজুরদের সাথে কাজ করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত। কিন্তু বাড়িতে টাকার অভাব বাড়তে শুরু করেছিল, যা আগে কখনো অনুভব হয়নি। দেবেন্দ্র সিং এখন প্রকাশ্যেই সব সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। কখনো বীজ কেনার নামে টাকা চাইতেন, কখনো সারের বাহানায়, আর মনোজিৎ প্রশ্ন না করেই দিয়ে দিত, কারণ তাকে এটাই শেখানো হয়েছিল যে বাড়ির বড়রা ভুল হয় না। ওদিকে রাধিকা নিজের বাপের বাড়িতে একদম অন্য জীবন কাটাচ্ছিল। বাবার মৃত্যুর পর গ্রামবাসীর নজর আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। কেউ বলতো স্বামী ছেড়ে এসেছে, কেউ বলতো কপাল খারাপ। কিন্তু রাধিকা প্রতিদিন সকালে নিঃশব্দে উঠত, মায়ের সাথে উনুন জ্বালাত, তারপর ক্ষেতের দিকে বেরিয়ে যেত। শুরুতে সে শুধু দেখাশোনা করত, কিন্তু যখন মজুর কম পড়তে শুরু করল তখন সে নিজেই কাস্তে তুলে নিল। হাতে ফোসকা পড়ল, কোমরে ব্যথা হতে থাকল, তাও সে কাজ ছাড়ল না। ফসল কাটার পর যখন খড় ভুসি বেঁচে থাকত তখন সে সেগুলো বইবার কাজও শুরু করে দিল। মাথায় ভারী বোঝা নিয়ে সে অন্য কৃষকদের কাছে যেত, মজুরদের লাইনে দাঁড়াত এবং সারাদিনে যে 400 টাকা পেত সেগুলো এনে মায়ের হাতে দিয়ে দিত। মা অনেকবার বারণ করতেন যে মেয়ে তুই এই কাজ করিস না, কিন্তু রাধিকা প্রতিবার শুধু এইটুকু বলতো যে কোনো কাজ ছোট হয় না, মানুষ তার চিন্তায় ছোট হয়। ওদিকে মনজিতের বাড়িতে শিবনারায়ণ সিংয়ের শরীর ভাঙতে লাগল। অসুস্থতার বাহানায় দেবেন্দ্র পুরো বাড়ির লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। মনজিৎ যখনই প্রশ্ন করত তখন তাকে এই বলে চুপ করিয়ে দেওয়া হতো যে তুই ক্ষেত দেখ, ঘর আমরা সামলে নেব। আর এই বিশ্বাসেই সে আরও গভীরভাবে জড়িয়ে পড়ল। কয়েক মাস পর সে যখন আবার কাগজপত্র দেখতে চাইল তখন জানতে পারল যে জমির একটা বড় অংশ এখন আর তার নামে নেই। এটা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেবেন্দ্রর সাথে কথা বলতে চাইল, কিন্তু দেবেন্দ্র সাফ জানিয়ে দিলেন যে সব তর সম্মতিতেই হয়েছে। বাড়িতে ঝগড়া হলো, শিবনারায়ণ সিং মাঝখানে পড়লেন, বিষয়টিকে ধামাচাপা দেওয়া হলো। মনজিৎ প্রথমবার নিজেকে একা অনুভব করতে লাগল। ঠিক সেই সময় তার রাধিকার কথা মনে পড়ল।
তার মনে পড়ল কিভাবে রাধিকা সব কথা বুঝিয়ে বলতো, কিন্তু সে কখনো শোনেনি। এদিকে রাধিকার দিনযাপন আরও কঠিন হয়ে উঠছিল। বর্ষার দিনে ক্ষেতের কাদা, শীতে ঠান্ডা হাওয়া আর গরমে জ্বলন্ত রোদ, কিন্তু সে কাজ ছাড়ল না। অনেক সময় গ্রামের মানুষ তাকে দেখে মনোজিতের নাম নিত, কেউ খোঁটা দিত, কেউ সহানুভূতি দেখাত, কিন্তু রাধিকা কারো কাছে কোনো অভিযোগ করেনি। সে শুধু কাজ করে যেত। সময় কাটতে থাকল এবং দুজনের জীবন আলাদা আলাদা পথে চলতে থাকল। একই মাটিতে জন্মানো দুই মানুষ, অথচ পরিস্থিতি তাদের একদম আলাদা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। সময় নিজের নিয়মেই চলতে থাকল, আর ভৈরবপুর গ্রামে কারো এই অবসরটুকু ছিল না যে মনোজিৎ ও রাধিকার মধ্যে কি ভাঙল আর কি বাঁচল তা দেখবে। গ্রামের জন্য এটুকুই যথেষ্ট ছিল যে এক মহিলা তার বাপের বাড়িতে থাকছে আর এক পুরুষ নিজের বাড়িতে একা হয়ে গেছে। রাধিকার দিনগুলো এখন একই রকম কাটত। ভোরে অন্ধকারে ওঠা, মায়ের সাথে অনুলানো, তারপর ক্ষেতের দিকে যাওয়া, কখনো নিজের জমিতে কাজ, কখনো অন্যের বাড়িতে মজুরি। অনেকবার এমনও হয়েছে যে সারাদিন খাটার পর মজুরির টাকা পুরোপুরি মেলেনি। মালিক এই বলে এড়িয়ে যেত যে পরে দিয়ে দেব। রাধিকা কখনো ঝগড়া করেনি, শুধু নিঃশব্দে মাথা নেড়ে ফিরে আসত। বাড়িতে এসে মা যখন জিজ্ঞেস করতেন তখন শুধু এটুকুই বলতো যে আজ কাজ কম পেয়েছি। সরোজদেবী মেয়ের নুয়ে পড়া মুখ দেখে বুঝতেন যে মেয়ে কিছু লুকাচ্ছে, কিন্তু তিনিও বেশি প্রশ্ন করতেন না। তিনি জানতেন যে প্রশ্ন কখনো কখনো বোঝা হয়ে যায়। ওদিকে মনোজিতের অবস্থাও ধীরে ধীরে বদলাচ্ছিল। খেতে পরিশ্রম সেই করত, কিন্তু এখন সিদ্ধান্ত আর তার থাকত না। দেবেন্দ্র সিং প্রতিটা বিষয়ে ম্যাক গলাতে শুরু করেছিলেন। কোন ক্ষেতে কি বোনা হবে, কাকে কাজে রাখা হবে, কাকে বের করে দেওয়া হবে। মনোজিৎ অনেকবার প্রতিবাদ করার চেষ্টা করত, কিন্তু বাবার অসুস্থ অবস্থা দেখে চুপ করে যেত। বাড়িতে এখন আগের মতো কথা হতো না। রাতের খাবারও অনেক সময় নিস্তব্ধতায় শেষ হতো। মনোজিৎ অনেকবার খাটিয়ায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত, আর তার রাধিকার কথা মনে পড়ত। কিভাবে সে সব কথা ভেবে চিনতে বলতো, কিন্তু এখন সেই কথাগুলো কেবল স্মৃতি হয়েই রয়ে গিয়েছিল। এদিকে রাধিকার জন্য গ্রামের নজর আরও ভারী হতে শুরু করেছিল। কিছু মহিলা তাকে এড়িয়ে চলত, কিছু পুরুষ তাকে এমনভাবে দেখত যেন সে কোনো অপরাধ করেছে। একদিন ভুসির বোঝা নিয়ে যাওয়ার সময় তার পা পিছলে গেল এবং সে পড়ে গেল। বোঝার ভারটা তার ওপরেই পড়ল। কিছুক্ষণ সে উঠতে পারল না। মজুররা দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ হাত বাড়িয়ে দিল না। কিছুক্ষণ পর সে নিজেই উঠল, জামাকাপড় ঝাড়ল আর আবার কাজে লেগে গেল। সেদিন সন্ধ্যায় তার কাঁধ ফুলে গিয়েছিল, কিন্তু সে মাকে কিছু বলেনি। মনোজিৎ এসবের কোনো খবর জানত না। সে নিজের ঝামেলায় ফেঁসেছিল। একদিন যখন সে দেবেন্দ্রর কাছে পরিষ্কার হিসেব চাইল, তখন দেবেন্দ্র তাকে উল্টে শুনিয়ে দিলেন যে তোর জন্য বাড়ির বদনাম হয়েছে, তোর স্ত্রীর জন্য পঞ্চায়েত পর্যন্ত কথা গিয়েছিল। মনোজিৎ এটা শুনে থমকে গেল। সে বুঝতে পারল যে এখন তাকেই দোষী বানানো হচ্ছে। সেই রাতেই শিবনারায়ণ সিংয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। মঞ্জিত হাসপাতালের চক্কর কাটতে থাকল। চিকিৎসার জন্য টাকার দরকার পড়লে দেবেন্দ্র হাত গুটিয়ে নিলেন। বাধ্য হয়ে মঞ্জিত কিছু গয়না বন্ধক রাখল। সে প্রথমবার বুঝতে পারছিল যে পরিবারকে সে নিজের বলে ভাবত, তারাই এখন তাকে একা ফেলে দিচ্ছে। এরই মধ্যে সে খবর পেল যে রাধিকা গ্রামের বাইরে মজুরদের সাথে কাজ করছে। এটা শুনে তার মন অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল, কিন্তু সে সেখানে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারল না। রাধিকা তার নিজের রুটিনেই মগ্ন থাকল। তার কাছে প্রতিটা দিন একই রকম: পরিশ্রম, ক্লান্তি আর নিস্তব্ধতা। দুজন একই জেলায় ছিল, একই মাটিতে শ্বাস নিচ্ছিল, কিন্তু তাদের জীবন একে অপরের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ভৈরবপুর গ্রামে ঋতু বদলালো, মানুষের জীবনের গতিও বদলালো, কিন্তু রাধিকা ও মঞ্জিত কারো ভাগ্যেই স্বস্তি এলো না। শুধু কাজের চাপ আর ক্লান্তি বাড়তে থাকল। রাধিকার জন্য এখন দিন আর রাতের মধ্যে পার্থক্য শুধু এটুকুই ছিল যে দিনে রোদ পোড়াত আর রাতে শরীর ভাঙত। সকালে উঠেই সে প্রথমে মায়ের দিকে তাকাত যে শ্বাস ঠিকমতো চলছে কিনা, তারপর দেরি না করে কাজে লেগে যেত। কখনো ক্ষেতের জল দেওয়া দেখত, কখনো মজুরদের সাথে বীজ ফেলত, কখনো অন্যের বাড়িতে খড় বইতে যেত। অনেকবার এমনও হয়েছে যে সারাদিন খাটুনির পর হাতে টাকা আসেনি। কেউ বলতো পরে দেব, কেউ বলতো কাল দেব। রাধিকা মুখ বুঝে মেনে নিত, কারণ সে জানত যে ঝগড়া করলে কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে। গ্রামে ধীরে ধীরে তার পরিচয়
এক মহিলার চেয়ে মজুর হিসেবে বেশি হতে লাগল। লোক তার নাম কম আর কাজ বেশি জানত। ওদিকে মনোজিতের বাড়িতে পরিস্থিতি আরও খারাপ হল। শিবনারায়ণ সিংহের অসুস্থতা লম্বা হল। ওষুধর চিকিৎসায় অনেক টাকা লাগছিল, কিন্তু জমি হাতছাড়া হওয়ার পর বাড়ির আয় আগের মতো ছিল না। দেবেন্দ্র সিং এখন প্রকাশ্যেই বাড়ির মালিক সেজে বসেছিলেন। তিনি প্রতিটা সিদ্ধান্তে মনোজিৎকে ছোট করতেন। কখনো খোঁটা দিতেন যে, তোর স্ত্রী যদি ঘর সামলাতে পারত তবে আজই দিন দেখতে হতো না। কখনো বলতেন যে, তুই খেতে কাজ করারই যোগ্য, হিসেব নিকেশ তোর কাজ নয়। মনোজিৎ এসব শুনেও চুপ থাকত, কারণ বাবার অবস্থা দেখে সে কোনো অশান্তি চাইত না। কিন্তু ভেতর থেকে তার মন ভেঙে যাচ্ছিল। তার বারবার রাধিকার কথা মনে পড়ত, বিশেষ করে সেই দিনগুলোর কথা যখন রাধিকা ঘরের খরচের হিসেব করত, ফসলের হিসেব লিখত আর প্রতিটা পয়সার খেয়াল রাখত। এখন সেই ঘর তাকে ছাড়া তছনছ হয়ে যাচ্ছিল। রাধিকার মা সরোজ দেবী মেয়ের অবস্থা দেখে মনে মনে গলে যেতেন। অনেকবার তিনি রাধিকাকে বলেছিলেন যে যদি মনোজিৎ ডাকে তবে ফিরে যাস, কিন্তু রাধিকা প্রতিবার শুধু এটুকুই বলতো যে এখন না, এখনো অনেক কিছু সামলানো বাকি। সে কোনো রাগ বা জেদ থেকে বলতো না, শুধু তার গলায় ভীষণ ক্লান্তি থাকত। একদিন গ্রামের বাইরে গম কাটার কাজ চলছিল এবং রাধিকা মজুদদের সাথে ভুসির বোঝা বইছিল। মাথায় ভারী বোঝা, পায়ে ধুলো, ঘামি ভেজা জামাকাপড়। ঠিক তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দাঁড়িয়ে পড়ল। সে দূর থেকে ওই মহিলাকে দেখল এবং কিছুক্ষণ তাকিয়েই রইল। সেই ব্যক্তিটি ছিল মনোজিৎ। সে কোনো কাজে ওই পথে বেরিয়েছিল এবং নিজে জানত না কেন তার পা তাকে সেখানে নিয়ে এলো। কিছুক্ষণ সে বিশ্বাসই করতে পারল না যে ওটা রাধিকা। সেই রাধিকা যে একসময় পরিষ্কার জামাকাপড় পরে ঘরের হিসেব করত, আজ সে মজুদদের লাইনে দাঁড়িয়ে। মনোজিতের পা যেন আর চলছিল না, সে সেখানেই দাঁড়িয়ে থাকল। রাধিকাও তাকে দেখে নিল, কিন্তু তার মুখে কোনো রাগ বা অবাক হওয়ার চিহ্ন ছিল না। সে শুধু বোঝাটা নিচে রাখল আর একদম স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে? যেন তারা কালই আলাদা হয়েছে। সেই এক মুহূর্তে মনোজিতের ভেতরে অনেক কিছু ওলটপালট হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু দাঁড়িয়ে থাকল। মজুদদের কাজ চলতে থাকল আর রোদ আগের মতোই চলছিল। মনোজিৎ ওই ক্ষেতের ধারে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকল, যেন তার পায়ে প্রাণ নেই। রাধিকা তাকে দ্বিতীয়বার আর দেখল না, কারণ তার কাছে কাজ থামানো এখন আর অভ্যেসে নেই। সে আবার বোঝা তুলল আর বাকি মজুদদের সাথে চলতে শুরু করল। কিন্তু মনোজিতের চোখের সামনে থেকে ওই দৃশ্যটা সরছিলই না। তার মনে পড়তে লাগল একসময় এই রাধিকাই সকালে তার জন্য খাবার তৈরি করে রাখত আর নিজে হিসেব নিকেশে বসে যেত। তার এটাও মনে পড়ল কিভাবে সে অনেকবার না শুনেই রাধিকার কথা কেটে দিয়েছিল। ক্ষেত থেকে ফেরার সময় মনোজিতের মন ভারী ছিল। সে সরাসরি বাড়ি না গিয়ে গ্রামের গলিতে ঘুরে বেড়াল। প্রতিটা মোড়ে তার কোনো না কোনো পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। কোথাও রাধিকার হাসি, কোথাও তার নীরবতা। বাড়িতে পৌঁছাতে দেবেন্দ্র সিং আবার কোনো একটা বিষয়ে চিল্লাচ্ছিলেন, কিন্তু মনোজিতের মন সেখানে ছিল না। সে শুধু মাথা নিচু করে বসে থাকল। রাতে বাবাকে ওষুধ দেওয়ার সময় তার হাত কাঁপছিল। শিবনারায়ণ সিং সেটা দেখে নিয়েছিলেন। তিনি ছেলেকে জিজ্ঞেস করলে মনোজিৎ কিছু বলল না, শুধু বাইরে এসে উঠোনে বসে থাকল। গভীর রাত পর্যন্ত সে সেখানেই বসে রইল। সে প্রথমবার অনুভব করল যে ঘর থাকা সত্ত্বেও সে কতটা একা। ওদিকে রাধিকা যখন কাজ থেকে ফিরল তখন তার কাঁধ আর পিঠে খুব ব্যথা ছিল। মা জিজ্ঞেস করলে সে শুধু বলল আজ কাজ বেশি ছিল। সরোজ দেবী তার হাত টিপে দিলেন, তেল লাগিয়ে দিলেন আর কিছু না বলে তার চোখের দিকে তাকিয়ে থাকলেন। দুজনেই জানতেন যে কিছু কথা বলা যায় না, সেগুলো নিজের থেকেই বোঝা হয়ে যায়। পরের কয়েকদিন মনোজিৎ ওই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করতে লাগল। কখনো কোনো বাহানায়, কখনো কোনো কাজে সে রাধিকাকে দূর থেকে দেখত, কিন্তু কাছে যাওয়ার সাহস পেত না। তার ভয় হতো যে যদি সে কিছু বলে তবে পাছে সব আরও খারাপ না হয়ে যায়। রাধিকাও তাকে অনেকবার দেখত, কিন্তু সে কিছু বলতো না। তার কাছে মনোজিৎ এখন কোনো অচেনা মানুষ ছিল না, শুধু জীবনের একটা অংশ ছিল যা পেছনে ফেলে এসেছে। গ্রামে ধীরে ধীরে রটে গেল যে মনোজিৎ তার স্ত্রীর অবস্থা জেনে গেছে। কেউ হাসত, কেউ মাথা নাড়ত, কিন্তু সরাসরি কেউ কিছু বলতো না। দেবেন্দ্র সিং যখন এটা জানতে পারলেন তখন তিনি আরও সতর্ক হয়ে গেলেন। তিনি মনোজিতের ওপর নজর রাখতে শুরু করলেন এবং ঘরের টাকার হিসেব আরও শক্ত করে নিজের কাছে রাখলেন। মনোজিৎ দু একবার প্রতিবাদ করেছিল, কিন্তু প্রতিবার বাবার অসুস্থতা সামনে আসত আর সে চুপ হয়ে যেত।
রাধিকার জীবনেও কোনো বড় পরিবর্তন এলো না। সেই একই ক্ষেত, সেই মজুরি, সেই ক্লান্তি। শুধু এখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হতে লাগলো যা হওয়ার তা হয়ে গেছে, এবং এখন শুধু জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। একদিন কাজ থেকে ফেরার সময় পথে মনোজিতের সাথে তার দেখা হয়ে গেল। এবার তারা সামনাসামনি ছিল। দুজনেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর মনোজিতই জিজ্ঞেস করল, শরীর কেমন থাকে? রাধিকা খুব সাধারণভাবে উত্তর দিল, চলে যায়। দুজনে আর কিছু বলল না। কিন্তু ওইটুকু কথা হওয়ার পর মনোজিৎ দীর্ঘক্ষণ অস্থির থাকল, আর রাধিকা অনেকক্ষণ চুপ থাকল, যেন এমন কিছু বলা হয়ে গেছে যার জন্য শব্দের প্রয়োজন ছিল না। সেই ছোট কথোপকথনের পর মনোজিৎ ও রাধিকা দুজনেই নিজ নিজ জীবনে ফিরে গেল। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। মনোজিৎ এখন খেতে কাজ করতে করতেও বারবার অন্যমনস্ক হয়ে যেত। অনেকবার হাল ধরে দাঁড়িয়ে থাকত, আর নিজে বুঝতে পারত না সে কি ভাবছে। বাবা শিবনারায়ণ সিংয়ের শরীর দিন দিন আরও খারাপ হচ্ছিল। ওষুধের খরচ বাড়ছিল, আর দেবেন্দ্র সিং এখন আর লুকোছাপা না করে বাড়ির সব সিদ্ধান্ত নিজের হাতে নিয়েছিলেন। মনজিৎ যখন হিসেব চাইত, তখন তাকে বলা হতো যে এখন সময় ঠিক নেই, তুই ক্ষেত সামলা, সেটাই অনেক। মনজিৎ ধীরে ধীরে বুঝতে পারছিল যে সে নিজের বাড়িতেই পর হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারত না, কারণ তার ভয় ছিল পাছে বাবার উপর তার প্রভাব পড়ে। এদিকে রাধিকার জীবন আরও কঠোর হয়ে গিয়েছিল। ঋতু বদলানোর সাথে সাথে কাজের ধরনও বদলে গিয়েছিল। কখনো হিমেল হাওয়ায় নিড়ানি দেওয়া, কখনো রোদে খড় বহন করা। অনেক সময় মজুরদের সাথে কাজ করতে করতে সে আধবেলা ছুটিও পেত না, তাও সে কাজ ছেড়ে আসত না। গ্রামের কিছু মহিলা এখন তার সাথে মন খুলে কথা বলতে শুরু করেছিল। তারা তাকে জিজ্ঞেস করত, একলা সব কিভাবে সামলাচ্ছিস? রাধিকা শুধু বলতো, ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। মা সরোজদেবী এসব দেখতেন। রাতে মেয়ের পায়েন ফোলা দেখতেন, কিন্তু কিছু বলতেন না। তিনি জানতেন রাধিকাকে থামানো যাবে না। মনজিৎ অনেকবার ভাবত রাধিকার বাড়ি যাবে, শুধু খোঁজ নিতে, কিন্তু প্রতিবার তার পা থমকে যেত। তার মনে হতো সেখানে যাওয়াটা কোনো নতুন প্রশ্নের জন্ম দেবে। গ্রামে দেবেন্দ্র সিংহের দখল আরও মজবুত হয়ে গিয়েছিল। তিনি পঞ্চায়েতের লোকেদের সাথে ওঠা বসা করতে শুরু করেছিলেন, যাতে কোনো কথা মনজিদের পক্ষে না যায়। মনজিৎ সব দেখছিল, কিন্তু সে তখনও একা ছিল। একদিন বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেল, এবং মনজিৎকে শহরের হাসপাতালে যেতে হলো। সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল, ডাক্তারদের কথা শুনল, খরচের আন্দাজ শুনল, এবং সে প্রথমবার অনুভব করল যে আজ রাধিকা যদি তার সাথে থাকত, তবে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। এই চিন্তা আসতেই তার বুকটা ভারী হয়ে গেল। সেই রাতে হাসপাতালের বাইরে বসে থাকতে থাকতে সে প্রথমবার ফোনে রাধিকার নম্বরটা খুঁজল। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল, কিন্তু ফোন করল না। ওদিকে রাধিকারও সেই রাতে ঘুম এলো না। সে জানে না কেন মনোজিতের কথা তার খুব মনে পড়ছিল। কোনো কারণ ছাড়াই সে উঠে উঠোনে গিয়ে বসল। মা জিজ্ঞেস করলে সে বলল ঘুম আসছে না। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে থাকল। গ্রাম ঘুমিয়ে রইল, কিন্তু দুটো জীবন নিজ নিজ কোণে জেগে রইল, এটা ঠিক না করেই যে পরের পদক্ষেপ কি হবে। পরের কয়েক সপ্তাহ পরিস্থিতি একই রকম চলল। কোনো ঘোষণা ছাড়াই, কোনো শোরগোল ছাড়াই জীবন শুধু মানুষকে ক্লান্ত করে চলছিল। মনোজিৎ হাসপাতাল আর ক্ষেতের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। দিনে ক্ষেত সামলাত, সন্ধ্যায় বাবাকে দেখতে শহরে চলে যেত। দেবেন্দ্র সিং এখন পুরো টাকা আর সিদ্ধান্ত নিজের হাতে নিয়েছিলেন। মনোজিতের থেকে না পরামর্শ নেওয়া হতো, না তাকে কিছু জানানো হতো। সে শুধু একজন খেটে খাওয়া মানুষ হয়েই রয়ে গেল। অনেকবার তার মনে হতো সে যদি কিছু বলে তবে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রতিবার বাবার মুখ সামনে আসত আর সে চুপ করে যেত। ওদিকে রাধিকার জীবনও একইভাবে এগোচ্ছিল। সকাল থেকে সন্ধ্যা কাজ, কখনো নিজের খেতে, কখনো অন্যের ওখানে। বর্ষার দিনে জামাকাপড় শুকাতো না, শীতকালে হাত অবশ হয়ে যেত, কিন্তু সে প্রতিটা দিন কাজে যেত। মায়ের ওষুধের খরচ বেড়ে গিয়েছিল, আর মজুরির টাকা প্রায়ই কুলাতো না। তাও রাধিকা কারো কাছে ধার চায়নি। গ্রামে কেউ কেউ তাকে দেখে মাথা নাড়ত, কেউ নিঃশব্দে রাস্তা বদলে নিত। একদিন গ্রামের বাইরে আবার বড় করে ফসল কাটা শুরু হলো, এবং মজুরদের দরকার পড়ল। রাধিকা রোজকার মতো সেখানে পৌঁছে গেল। রোদ খুব কড়া ছিল, মাথায় গামছা বেঁধে সে কাজে লেগেছিল। সেদিন মনজিৎ কোনো কাজে ওই পথ দিয়েই যাচ্ছিল। সে দূর থেকে দেখল মজুরদের ভিড়ে সেই চেনা মুখটা আছে। এবার সে থামল না, এগিয়ে গেল, কিন্তু কয়েক পা যাওয়ার পর নিজেকে আর রুখতে পারল না।
এবং পেছনে ফিরে আবার দেখল। রাধিকার মুখ ঘামে ভেজা ছিল, হাত দুটো দ্রুত কাজ করছিল। মনজিতের মনে পড়ল কোনো এক সময় এই হাতগুলোই তার পুরো ঘরের হিসেব সামলাত। সেই দৃশ্যটা তাকে ভেতর থেকে একদম ক্লান্ত করে দিল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় রাধিকা যখন বাড়ি ফিরল, সে জানত না মনজিত তাকে দেখেছে। সে শুধু ক্লান্ত হয়ে চারপাইতে বসে পড়ল। মা তার জন্য জল রাখলেন। দুজনে বেশি কথা না বলে খাবার খেয়ে নিল। সেই রাতে গ্রামে হালকা বৃষ্টি হল। ছাদ থেকে জল টপকাচ্ছিল। রাধিকা উঠে বালতি পাততে থাকল। মনজিত ঠিক সেই সময় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। দুজনে আলাদা আলাদা জায়গায় ছিল, কিন্তু দুজনের ওপরেই একই জল পড়ছিল। দুজনের ভেতরেই একই ক্লান্তি ছিল, এবং দুজনেই জানত না যে একে অপরের থেকে দূরে থেকেও তারা পুরোপুরি আলাদা হতে পারেনি। সময়ের সাথে সাথে ভৈরবপুর গ্রামে লোকেদের কথা বদলে যেতে লাগল। এখন রাধিকাকে দেখে কেউ বেশি প্রশ্ন করত না, হয়তো এই কারণে যে তার পরিশ্রম রোজ সবার সামনে থাকত। তাকে সকাল থেকে সন্ধ্যা কাজ করতে দেখা যেত এবং ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে দেখা যেত। মনোজিতের অবস্থাও কারো অজানা ছিল না। বাবা শিবনারায়ণ সিং শেষ পর্যন্ত আর সেরে উঠতে পারলেন না এবং একদিন সকালে তিনি মারা গেলেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় গ্রাম শুদ্ধ লোক এলো, কিন্তু রাধিকা এলো না। কেউ ডাকলেও না, আর সেও আসার চেষ্টা করেনি। মনোজিৎ নিঃশব্দে সব আচার আচরণ পালন করল। তার মুখে কোনো কান্না ছিল না, কিন্তু চোখ দুটো শূন্য ছিল। বাবার মৃত্যুর পর ঘর পুরোপুরি দেবেন্দ্র সিংয়ের দখলে চলে গেল। এখন মনোজিতের সাথে সৌজন্যবোধটুকুও দেখানো হতো না। তাকে শুধু খেতে কাজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। একদিন দেবেন্দ্র সাফ বলে দিলেন যে এখন থেকে এই বাড়ি তার, এবং মনোজিৎ চাইলে আলাদা থাকতে পারে। সেদিন মনোজিৎ কোনো তর্ক না করে নিজেও কয়েকটা জামাকাপড় তুলে নিল এবং ঘর থেকে বেরিয়ে এলো। সে সরাসরি কারো কাছে গেল না, শুধু গ্রামের বাইরে বেরিয়ে এসে ক্ষেতের আলের ওপর কিছুক্ষণ বসে রইল। সে বুঝতে পারছিল না এখন কোথায় যাবে। সেই সন্ধ্যায় সে ওই পথ দিয়েই যাচ্ছিল যেখানে সব মজুর কাজ করত, এবং সেখানে রাধিকা ছিল। এবার সে তাকে খুব কাছ থেকে পরিষ্কার দেখল। মাথায় খড় বা ভুসির বোঝা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে সেই একই স্থিরতা। মনোজিৎ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর এগিয়ে গেল। রাধিকাও তাকে দেখল। দুজনের চোখাচোখি হল। এবার কোনো লৌকিক প্রশ্ন হল না। মনোজিৎ শুধু বলল, বাবা আর নেই। রাধিকা মাথা নাড়ল, আর কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই সেখানে দাঁড়িয়ে থাকল। তারপর রাধিকা তার কাজের দিকে ইশারা করল, আর মনোজিৎ কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেই রাতে মনজিৎ প্রথমবার রাধিকার বাড়ি পৌঁছাল। কোনো আগাম প্রস্তুতি ছাড়াই সরোজ দেবী দরজা খুললেন। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু তাকে ভেতরে বসালেন। রাধিকা জল নিয়ে এলো। মনজিৎ জল খেল। দুজনে মুখোমুখি বসে রইল। অনেকক্ষণ কোনো কথা হল না। তারপর মনজিৎ ধীরে ধীরে বলল যে এখন তার কাছে আর কিছুই নেই, না ঘর, না জমি, না কোনো আশ্রয়। রাধিকা তার দিকে তাকালো আর বলল যে জীবন কখনো একই রকম থাকে না। সেই রাতে মনজিৎ মেঝের ওপরই শুয়ে পড়ল। সকালে উঠে সে চলে গেল। পরের কয়েকদিন সে এদিক সেদিক মজুরি করতে লাগল। রাধিকা তার নিজের রুটিনে লেগে থাকল। কখনো পথে দেখা হতো, কখনো কথা না বলেই এগিয়ে যেত। তারপর ধীরে ধীরে মনজিৎ রাধিকার বাড়ির কাজে হাত মেলাতে শুরু করল। কখনো খেতে, কখনো বাজার ঘাট করতে। কেউ কোনো ঘোষণা করেনি যে তারা একসাথে আছে নাকি আলাদা। শুধু গ্রাম দেখতে শুরু করল যে দুটো ক্লান্ত মানুষ একই দিকে চলতে শুরু করেছে, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো শর্ত ছাড়া। ওই একই মাটিতে, একই পরিশ্রমের সাথে। ঠিক যেভাবে জীবন প্রায়ই ভেঙে যাওয়া মানুষদের নিঃশব্দে আবার জুড়ে দেয়। বন্ধুরা, গল্পে কোথাও কোনো অলৌকিকত্ব ঘটেনি। শুধু মানুষ ভাঙতে থাকল, আর তারপর নিঃশব্দে একে অপরের অবলম্বন হয়ে উঠল। রাধিকার জীবন এটা শেখায় যে নারী যদি পরিস্থিতির চাপে নুয়েও পড়ে, তাও সে হারে না। সে পরিশ্রম, ধৈর্য আর আত্মসম্মান দিয়ে নিজেকে আবার দাঁড় করাতে পারে। আর মনজিৎ এটা বোঝায় যে পরিবারের নামে অন্ধভাবে ভরসা করা অনেক সময় বড় ধোঁকা হয়ে দাঁড়ায়। সম্পর্ক তখনই বাজে যখন সময় থাকতে কথা শোনা যায় এবং সত্যকে স্বীকার করা হয়। এখন প্রশ্ন হল, আপনি যদি মনজিতের জায়গায় হতেন, তবে কি আপনিও এতক্ষণ চুপ থাকতেন? আর যদি আপনি রাধিকার জায়গায় হতেন, তবে এত হোঁচট খাওয়ার পর কি কাউকে আবার নিজের জীবনে আসতে দিতেন? এই ছিল আমাদের আজকের গল্প।
গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। গল্পটি পছন্দ হলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।